দিস ইজ ব্যতিক্রম, এক্সেপশনাল কেস। স্ট্যাবল রিলেশনশিপ ভাঙতে বেশি এনার্জি দিতে হয়, ঠিক একইভাবে এই স্ট্যাবল কাঠামো ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয়। এবং এটা একটু মনোযোগ দিও, কারণ এগুলাই পরীক্ষায় আসে ব্যতিক্রমী। আয়নীকরণ শক্তি মৌলের ইলেকট্রন বিন্যাসের উপরও নির্ভরশীল, তাই আণুভূমিক পর্যায়ে আয়নীকরণ শক্তির ক্রমশ বৃদ্ধির ক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখা যায়। বোরনের আয়নীকরণ শক্তি বেরিলিয়াম অপেক্ষা কম কেন? এটা হচ্ছে আমাদের বোরন আর এটা হচ্ছে বেরিলিয়াম দ্বিতীয় পর্যায়ে। আবার দ্বিতীয় পর্যায়ে নাইট্রোজেন আর অক্সিজেন আছে। আবার তৃতীয় পর্যায়ে ফসফরাস এবং সালফার আছে। আমরা কি বলছি, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কমে। পারমাণবিক আকার কমে মানে আয়নীকরণ শক্তি বাড়ে। আয়নীকরণ শক্তি বাড়ে মানে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের তড়িৎ আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, ফসফরাসের থেকে সালফারের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, বোরন থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেরিলিয়াম থেকে বোরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা। কারণ একই পর্যায়ের বাম থেকে ডানে আকর্ষণ বাড়ে, পারমাণবিক আকার কমে। পারমাণবিক আকার কমে মানে আয়নীকরণ শক্তি বাড়ে। আয়নীকরণ শক্তি বাড়লে ডান পাশে যেগুলো আছে সেগুলোর আয়নীকরণ শক্তি বেশি হবে, অর্থাৎ অক্সিজেন সালফারের বেশি হবে। বাট দিস ইজ ব্যতিক্রম, এক্সেপশনাল কেস। হয় উল্টাটা, অক্সিজেনের থেকে নাইট্রোজেনেরটা বেশি হয়, সালফারের থেকে ফসফরাসেরটা বেশি হয়। আমরা এখন সেটাই বোঝার চেষ্টা করব কেন বেশি হয়। লেটস গো। আমরা ইলেকট্রন বিন্যাস করব নাইট্রোজেনের। নাইট্রোজেন 1s স্কয়ার 1s2 2s2 2p3। তারপরে অক্সিজেন 1s2 2s2 2p4। খুব বেশি দেরি হয় নাই, জাস্ট আগের চ্যাপ্টারে পড়ে আসছো অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল। আর লাইফে কে স্থিতিশীল থাকতে চায় না? আমরা দেখতে পাই পি অরবিটালে হাইয়েস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারে? পি অরবিটালে হাইয়েস্ট 6টা থাকতে পারে। তার মানে অর্ধপূর্ণ হচ্ছে গিয়ে p3। ডি অরবিটালে হাইয়েস্ট 10টা থাকতে পারে, তার মানে d5 হচ্ছে গিয়ে কি অর্ধপূর্ণ। যে 2p3 আর 2p4 এর মধ্যে 2p3 বেশি স্থিতিশীল, কারণ এটা অর্ধপূর্ণ। ওদের তিনে পড়ে আসছে না, অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল হয়। সো পি তে হাইয়েস্ট 6টা থাকতে পারে, p3 মানে কি এটা অর্ধপূর্ণ। আর অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল। স্থিতিশীল কোনো কাঠামো ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয়। সিম্পল দিয়ে বুঝাই, আমাদের ধরো ওই যে অনিক আর বিথি দুজনের রিলেশনশিপ এবং খুবই মানে পারফেক্ট কাপল, স্ট্রং কাপল। যদিও এই যুগে স্ট্রং কাপল বলতে কিছুই নেই। তারপর হচ্ছে গিয়ে তোমার এদিকে হচ্ছে গিয়ে দীপ্তি আর হচ্ছে গিয়ে ইমন। ওদের মধ্যে প্রচুর ঝগড়া হয়, খুবই টক্সিক রিলেশনশিপ। হ্যাঁ, ঝগড়া হলেই টক্সিক হয় না, বাট পোলাপেন এখন ব্রেকআপ করার জন্য একটা উসিলা দিতে হয়। তো সব থেকে বেশি যে এক্সকিউজটা থাকে সেটা হচ্ছে অনেক টক্সিক, এটা হইছে সেটা হইছে, মানে দেওয়ার জন্য দেওয়া আর কি। তো এই এরকম। সো এই যে ওরা যে স্ট্রং স্ট্যাবল রিলেশনশিপে আছে, এখন যদি বাইরে থেকে ধরো ফাহাদ নামে একটা ছেলে, এই যে ফাহাদ নামে একটা ছেলে যদি এখন বিথিরে পছন্দ করে বসে, তাহলে এখন এই স্ট্যাবল রিলেশনশিপটা কিন্তু ভাঙা। আগে কি করতে হবে? অনেকের সাথে ব্রেকআপ করাইতে হবে। তাহলে ব্রেকআপ করাইতে কি পসিবল হবে? না। এখানে ওরা কি অনেক ইফোর্টস দেওয়া লাগবে, ইফোর্টস এনার্জি বেশি। কেন ভাই? কেন? কারণ ফাহাদ বিথিকে পছন্দ করছে। ফাহাদ চায় বিথির সাথে রিলেশনশিপে যাইতে, কিন্তু বিথি অলরেডি অনেকের সাথে একটা স্টেবল রিলেশনশিপে আছে। এন্ড দ্যাট ইজ ওয়াই ও যদি এখন অনেকের সাথে ব্রেকআপ করাইতে চায় বিথির, তাহলে ওকে অনেক ইফোর্টস এবং অনেক এনার্জি দিতে হবে। কিন্তু এখানে দীপ্তি আর ইমন, তাদের মধ্যে প্রচুর ঝগড়া হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, অনেক প্রবলেম আছে। এখন এইখানে যদি রাহাত নামে কোনো ছেলে দীপ্তিকে পছন্দ করে, বা ধরো রাইসা নামে কেউ যদি ইমনকে পছন্দ করে, তাহলে ওদের মধ্যে এমনিতেই নরবরের সম্পর্ক। ওদের আগে নতুন সম্পর্ক গড়ার আগে পুরনোটাকে ভাঙতে হবে। রাইসা যদি এদের দুজনের মধ্যে ব্রেকআপ করাইতে চায়, তাহলে কি হবে? কম শক্তির প্রয়োজন হবে, কম শক্তি লাগবে। ঠিক আছে, কম শক্তি লাগবে। এই যে কম শক্তি লাগবে। তাহলে আমরা দেখলাম স্ট্যাবল রিলেশনশিপ ভাঙতে বেশি এনার্জি দিতে হয়, ঠিক একইভাবে এই স্ট্যাবল কাঠামো ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয়। এই স্ট্যাবল কাঠামো ভাঙতে বেশি শক্তির প্রয়োজন, আর এই ভাঙতে বা ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় সেটা আয়নীকরণ শক্তি। এই 2p3 একটা স্ট্যাবল ইলেকট্রন বিন্যাস, তাই আপনি যদি এখান থেকে ইলেকট্রন সরাইতে চান আপনার বেশি শক্তি দিতে হবে। ঠিক আছে, কারণ ওরা এমনিতেই খুশি আছে, ও এমনিতেই থাকতে চাইবে। তাই আপনি যদি এখান থেকে ইলেকট্রন অপসারণ করতে চান বেশি শক্তির প্রয়োজন হবে। দ্যাট ইজ হোয়াই আমার নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি হয়।
ব্যাখ্যাটা বুঝতে পারছেন? সেম কাহিনী হয় ফসফরাসে। ঠিক আছে, আমরা আরেকটা নেই। সেম কাহিনী হয় ফসফরাসে। 1s2 2s2 2p6 3s2 3p3। আবার সালফার হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p4। আমরা জানি অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল বা মোর স্ট্যাবল। পিতে হায়েস্ট 6টা ইলেকট্রন থাকতে পারে, 3টা আছে মানে এটা একটা অর্ধপূর্ণ অরবিটাল। আর আমরা জানি অর্ধপূর্ণ অরবিটাল স্থিতিশীল। আমরা দেখতে পাই একটা স্ট্যাবল রিলেশনশিপ ভাঙতে একজন থার্ড পারসনকে অনেক বেশি ইফোর্টস এবং এনার্জি দিতে হয়। ঠিক আছে, আর একটা আনস্টেবল রিলেশনশিপ ভাঙতে একজন থার্ড পারসনকে খুব একটা এনার্জি দিতে হয় না। আর তাই অর্থাৎ তোমার কাজ কি, এখান থেকে যে কোনো একজনকে ফাহাদ যদি দুইজনের একজনকে বাইর করে ফেলতে পারে, অনেকরে বাইর করে ফেলতে পারলেও বিথি সিঙ্গেল, বিথিরে বাইর করতে পারলেও বিথি সিঙ্গেল। তো এরকম একটা স্ট্যাবল রিলেশনশিপ ভাঙতে যেমন থার্ড পারসনের অনেক এনার্জি এবং ইফোর্স দিতে হয়, ঠিক এরকম একটা স্ট্যাবল ইলেকট্রন বিন্যাস থেকে আপনি যদি ইলেকট্রন সরাইতে চান তাহলে আপনাকে অনেক এনার্জি দিতে হবে। আর এই যে ইলেকট্রন সরাইতে চান আর ইলেকট্রন সরাইতে যে অনেক এনার্জি লাগে, এটাকে আমরা আয়নীকরণ শক্তি বলি। তাহলে এইখানেও আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল সালফারের, বাট হবে আসলে ফসফরাসের, কারণ ফসফরাসের স্ট্যাবল ইলেকট্রন বিন্যাস, অর্ধপূর্ণ অরবিটাল। পরিষ্কার? ব্যতিক্রম কেন এরকম হয়েছে?